তো ফাইনালি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের সেই বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন। এবার সেখানে কে হারলো কে জিতলো সেটা নিয়ে অন্য দেশের মানুষদের তো মাথা ঘামাবার কথা নয়, কথাটা ঠিকই, কিন্তু কি বলুন তো, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কথা বলতে গেলে সেখানে প্রতিবেশী দেশে কে হারলো কে জিতলো সেটা নিয়ে একটু মাথা ঘামাবার প্রয়োজন পড়ে। যাই হোক, তো আমরা সবাই জানি যে 2024 সালে জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছিল বলে বাংলাদেশের একাংশের মানুষদের দাবি। তারপর আমরা দেখেছি যে বাংলাদেশে কি পরিমাণ হিংসা, বিদ্বেষ, নৈরাজ্য বিরাজ করেছে, বাংলাদেশের চরম ভারত বিদ্বেষ আমরা দেখেছি বাংলাদেশে ছেয়ে থাকা সেই সাম্প্রদায়িকতার বিষবাষ্প। এই যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে সাধারণ নির্বাচন রয়েছে সেখানে বিএনপি এবং জামাতের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই তার কথা তো আমরা সবাই জানি। একদিকে রয়েছেন বিএনপির নেতা তারেক রহমান, যিনি 17 বছর পরে দেশে ফিরেছেন, এবং অন্যদিকে রয়েছেন জামাতের নেতা আমির ডক্টর শফিকুর রহমান। তো দুদিকেরই শীর্ষ নেতাদের মুখে এখন তো প্রতিশ্রুতির বন্যা বইছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের হাত শক্ত করেছেন তার স্ত্রী ও কন্যা, এবং বিএনপির যে এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি এটা মানুষকে আকৃষ্ট করেছে। তেমনি অন্যদিকে জামাতের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 24-এর আন্দোলন, মানে 2024-এর আন্দোলনের প্রসঙ্গ টেনে মানুষের মন জয় করার একটা মরিয়া চেষ্টা চলছে। একটু এখানে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই জামাত দলটা কিন্তু 71-এর আন্দোলনের বিরোধী ছিল। আর এরপরে আসে এনসিপির কথা। এনসিপি জামাতের সঙ্গেই জোট বেঁধেছে। ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠা হয়েছে, বিএমজেপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এবং এই পলিটিক্যাল পার্টির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের যে নিপীড়িত, নির্যাতিত, শোষিত সংখ্যালঘু মানুষজন রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা। এই দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের তরফ থেকে এটাই জানানো হয়েছে। বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা থাকছেন বা থাকতে চাইছেন সেই সমস্ত মানুষদের স্বার্থ রক্ষার জন্য এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। এবারের যে সাধারণ নির্বাচন বাংলাদেশের, সেটা কিন্তু অন্যান্য সময়ের থেকে একটু আলাদা, কারণ এইবারে আওয়ামী লীগ কিন্তু থাকছে না। তাহলে এখানে একটা বিশাল বড় প্রশ্ন আসছে, আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা থাকছে, তাহলে এই ভোটটা যাবে কোথায়? এটা একটা বিশাল বড় প্রশ্ন। এবারে আমরা সবাই দেখেছি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা কিন্তু প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগেছে। তো এবারে এই যে এই হিন্দু কমিউনিটির ভোট, এটা একটা গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশের সাধারণ নির্বাচনে যে পার্টিগুলি লড়ছে তারা কিন্তু এই হিন্দুদের ভোটটাকে নানান কৌশলে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। ফর এক্সাম্পল, জামাতের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি যে কৃষ্ণ নন্দী নামক একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এই হিন্দু প্রার্থীকে জামাতের তরফ থেকে মনোনয়ন দেওয়া, এটা স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই হিন্দু ভোটটাকে নিজেদের দিকে টেনে নেওয়ার একটা কৌশল। মহিলাদের ভোট, বাংলাদেশের মা বোনেদের ভোট, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা অলরেডি দেখেছি যে আফগানিস্তানে কিন্তু মহিলাদের যে হায়ার এডুকেশন সেটা নিষিদ্ধ হয়ে গেছে। আফগানিস্তান দাস প্রথা ফিরিয়ে এনেছে। আমরা এটাও দেখেছি যে ইরানে কি হয়েছে, ইরানের ঘটনাও গোটা বিশ্ব দেখেছে। বাংলাদেশের মা বোনেরা ভোট দেওয়ার সময় এই জিনিসগুলিকে মাথায় রাখবেন, তাই আশা রাখছি। এই মুহূর্তে আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সেই বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন রয়েছে। তো সেখানেও বাংলাদেশের মা বোনেরা মনে রাখবেন যে শিক্ষা এবং গণতন্ত্র, এই দুটো জিনিসের কিন্তু কোনো রকম কোনো বিকল্প হয় না। এটা আমরা এবার পরিষ্কার বুঝতে পারছি যে জামাত আর বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং বিএনপির তরফ থেকে 1971 সালে জামাতের যে বিরোধী ভূমিকা রয়েছে 1971-এর যুদ্ধে, সেই ব্যাপারটাকে উল্লেখ করে প্রচার চালানো হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেই সঙ্গে বিএনপির তরফ থেকে এটাও বলা হয়েছে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কিন্তু আর জামাত উদারতা দেখাবে না। নারী অধিকারের প্রসঙ্গে এই যে জামাত দলটি রয়েছে বাংলাদেশে, এর কিন্তু মতামত প্রচণ্ড অস্পষ্ট এবং বিতর্কিত।
কৃষ্ণ নন্দী নামক একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন করলেও কোনো মহিলা প্রার্থীকে কিন্তু এই দলটির তরফ থেকে মনোনয়ন করা হয়নি। এবং সেই ব্যাপারটাকে ধরে বিএনপির তরফ থেকেও কিন্তু প্রচার চালানো হচ্ছে যে তারা যদি পাওয়ারে আসে, মানে জামাত যদি পাওয়ারে আসে, তাহলে কিন্তু জামাতের কোনো উদারতা দেখা যাবে না। কিন্তু শেষকালে একটাই কথা, যিনি পাওয়ারে আসবেন তিনি যেন সংযমের সঙ্গে দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তিনি যেন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং মানুষের জীবন, মানুষের সম্পত্তি এগুলোর যেন তিনি সুরক্ষা দিতে পারেন, অভ্যন্তরীণ সুরক্ষা যেন সুনিশ্চিত করা হয় এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কও যেন ঠিকভাবে মেনটেন করা হয়। ভারতবর্ষের তরফ থেকেও বাংলাদেশের জন্য এটাই কাম্য যে বাংলাদেশেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার প্রসার ঘটুক। তাহলে এবার দেখা যাক যে শেষ হাসিটা কে হাসেন, আমির ডক্টর শফিকুর রহমান নাকি বিএনপির তারেক রহমান। ধন্যবাদ।